কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলো। অচিরেই দাবি পূরণ করা না হলে দেশ জুড়ে অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রেস ক্লাবের সহ সভাপতি রেজওয়ানুল হক রাজা। রেজওয়ানুল হক, আমরা জানি যে মুশতাকের মৃত্যুর পর থেকেই আবার নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের যে দাবিটি চলমান ছিল সেটি একটি নতুন গতি পেয়েছে, এবং আমরা এই আইন যখন থেকে কার্যকর হয়েছে তখন থেকেই দেখছি যারা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে আছে তারা সবাই এই আইনটি পুনর্বিবেচনার জন্য সরকারকে বলেছেন, কিন্তু আসলে সরকারের দিক থেকে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায়নি। একটু জানতে চাই যে কেন এই আইনটি মুক্ত বুদ্ধি চর্চার জন্য হুমকি মনে করা হচ্ছে, এবং সেক্ষেত্রে সরকারের অবস্থানটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। একেবারে যে সরকার বিবেচনা করছে না, সেটি আমি মনে করি না। কারণ আমি গত পরশুদিন একটা একটি সংগঠন অনলাইনে জুমে একটা আ প্রোগ্রাম করেছে। সেখানে আমাদের একজন স্বনামধন্য লয়ার, যিনি এখন বর্তমানে মন্ত্রী, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী। তিনি কিন্তু বলেছেন যে একটি আইন যখন করা হয়, সেই আইনটি যখন প্রয়োগ করা হয় তখন তার ত্রুটি বিচ্যুতি একটু বিবেচনা করা হয়। একেবারে খোলাসা করে বলেনি, কিন্তু ইঙ্গিতটা এরকম ছিল যে এই আইনটাও যে পরিবর্তন করা যাবে না বা সংশোধন করা যাবে না তা না। তবে গত পরশুদিন আ মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তিনি অ্যা যা বলেছেন তাতে অবশ্য আ ব মনে হয় না যে আইনটি পুনর্বিবেচনা করা হচ্ছে এই মুহূর্তে। মানে তিনি মা প্রকাশ্যে যা বলেছেন, ভিতরের খবর তো অতটা জানি না। তবে এটা সত্য, আপনি যেটা বলেছেন, আইনটি নিয়ে নতুন করে কথা উঠেছে। আসলে এই আইনটি যেভাবে করা হয়েছে সেখানে কিন্তু সাংবাদিকদের একটা আ তাদের সাংবাদিকতা হুমকির মুখে পড়া, সেই উদ্বেগ কিন্তু ১ম থেকেই ছিল যখন আইনটি করা হয়। সাংবাদিকদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে সরকারের। কিন্তু সর্বশেষ যেটি সংসদীয় কমিটিতে কথা ছিল যে তাদের সাংবাদিকদের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলে তাদের যুক্তিগুলো আমলে নিয়ে তারপর আইনটি পাস করা হবে। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। আ আমার মনে হয় যে যেহেতু আপনি বলছেন কেন এই উদ্বেগ? উদ্বেগটা হচ্ছে গত কিছুদিন আপনি যদি আইনের প্রয়োগটা এ পর্যন্ত দেখেন তাহলে দেখবেন সর্বশেষ লেখক মোস্তাকের মৃত্যু। তাতে এরকম একটা উদ্বেগ উৎকণ্ঠা তো তৈরি হয়েছেই যে এই আইনটি আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য কি প্রতিফলিত হচ্ছে না, এটার প্রয়োগের চাইতে অপপ্রয়োগটা বেশি হচ্ছে। এইজন্যই উৎকণ্ঠাটা বেশি। কারণ আপনি যদি ধরেন লেখক, কার্টুনিস্ট তারা আ জেলখানায় যারা তাদেরকে ধরা হয়েছে তাদের ইভেন তারা জামিনও পাচ্ছে না। আপনি আপনার মনে আছে যে করোনার মধ্যে যে ত্রাণ বিতরণ নিয়ে অনিয়ম যখন হয়েছিল তখন দেশের বিভিন্ন স্থানে জনপ্রতিনিধিদের অনেকে এই ত্রাণ আত্মসাৎ করেছিলেন এবং প্রায় এই অপরাধে তাদের ১০০ জনকে বরখাস্ত করা হয়েছে। সেই নিউজ করতে গিয়ে কিন্তু অনেক সাংবাদিককে এই ডিজিটাল সিকিউরিটি আইনে তাদেরকে মামলায় আসামি হতে হয়েছে, অনেককে জেলে যেতে হয়েছে। তো সেই কারণেই উদ্বেগটা। অন্যদিকে আমরা যদি দেখি যে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী গোষ্ঠী ওয়াজের নামে যে ধরনের দেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেন, ধর্মের অপপ্রয়োগ করেন, অপব্যবহার করেন, ধর্মের নামে মিথ্যাচার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আইনটা প্রযোজ্য হচ্ছে না। তো যদি আপনার সত্যি যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা যদি সর্বক্ষেত্রে ব্যবহার করা হইতো, কারেক্টলি প্রয়োগ করা হলে হয়তো এই উদ্বেগটা থাকতো না। সেটি হচ্ছে না বলেই এই উদ্বেগটা। রেজানুল হক, একদম প্রধানমন্ত্রী যেটি বলছেন যে সবাইকে সুরক্ষিত রাখতেই এই আইন। উদ্দেশ্য হিসেবে এটার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু আপনিও যেটি বলছেন প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক নারী শিশুকে হেনস্থা করা হচ্ছে অনলাইনে। সেইটার ব্যাপারে তেমন উদ্যোগ নেই, এবং আপনি যেটি বললেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলে যেইভাবে রাষ্ট্রবিরোধী কথা বলা হচ্ছে সেগুলো নিয়ে উদ্যোগ নেই। কিন্তু আমরা দেখি যে আ আ ভিন্নভাবে ভিন্ন মত যখন আসছে তখন ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে এটা প্রয়োগ বেশি হচ্ছে, এবং সরকারের নানা পর্যায়ে, যেটি আপনিও বলছিলেন যে ত্রাণ বিতরণের নানা পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি অনিয়ম করে সেইটি নিয়ে আসলে তারা রোষানলে পড়ছেন। ফলে এটার প্রয়োগে যে বড় ধরনের ব্যত্যয় হচ্ছে, এইগুলি উদাহরণ থেকে আমরা দেখতে পারি। সেখান থেকেই নিশ্চয়ই মানুষের ক্ষোভটা বাড়ছে। হ্যাঁ, নিশ্চয়ই। সেটাই আমি বললাম এতক্ষণ যে আ প্রয়োগটা না হয়ে অপপ্রয়োগ বেশি হচ্ছে, সেটি আমি বলছি।
এবং অপপ্রয়োগ যখন হয়, আপনি জানেন যে সরকারি দলে যারা থাকেন তারা বিরোধী মতকে খুব সহ্য করতে চান না। এটা irrespective of all parties, not আওয়ামী লীগ। আ আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, সরকার মানেই বিরোধী মতকে পছন্দ হয় না। সেজন্য নানা কালাকানুন করা হয়। এই আইনটিও সেরকম একটি। আমার মনে হয় যে আ এই সরকার আওয়ামী লীগ সরকারকে আমরা সাংবাদিক বান্ধব আ বলে জানতাম। তো আশা করছি যে, যে ধরনের কথাবার্তা বা যে ধরনের আচরণ হচ্ছে, আইনের যেভাবে যেরকম অপপ্রয়োগ কোথাও, কোথাও হচ্ছে এবং যেখানে প্রয়োগ করা দরকার সেখানে হচ্ছে না, এই বিষয়টি দেখা হবে। সরকার মুখে যাই বলুক, আ এই যে একটা চাপ তৈরি হয়েছে, নতুন করে যে কথাবার্তা হচ্ছে, আজকে দেখেন সচিবালয় ঘেরাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল। আমি এই ১ম দেখলাম যে এই প্রগতিশীল ছাত্র জোট বলেন, যেই বলেন, একটা মিছিলকে একদম সচিবালয়ের কাছাকাছি কিন্তু যেতে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ভবনটা যদি আমরা দেখি, বিদ্যুৎ ভবনের কর্নারটা, ওই মোড়টা কিন্তু একেবারে সচিবালয়ের কাছাকাছি। এতদূর কখনোই কোনো মিছিলকে যেতে দেওয়া হয় নাই। আজকে যেতে দেওয়া হয়েছে। আ এটি কি ইঙ্গিত বহন করে? শান্তিপূর্ণ কর্মসূচি যদি পালন করা যায় এবং আন্দোলনের দাবির মধ্যে যদি যৌক্তিকতা থাকে তাহলে হয়তো অনেক সময় অনেক দূর যাওয়া যায়। তো আমি আশা করি যে সরকার বিষয়টি পুনরায় আ বিবেচনা করবেন এবং কোথায়, কোথায় এটা ল্যাকিংস আছে, যেটি আমি বললাম ১ম এ যে আইনমন্ত্রী আইন আইন আ আ একজন আইনজ্ঞ সম রেজাউল করিম, মাননীয় মন্ত্রী, তিনি যেটা বলছেন যে আইন প্রয়োগ করতে গিয়ে অনেক সময় পরিস্থিতি বাস্তবতা বুঝেও কিন্তু আইনের সংস্কার হয়। সব আইনে যুগে, যুগে সংস্কার হয়েছে। এই আইনটিও আ এটার জন্য হয়তো আমাদেরকে কাউকে অনেক মূল্য দিতে হবে। যেমন লেখক মোস্তাককে জীবন দিতে হয়েছে। এরকম আরো অনেক কিছু ত্যাগ স্বীকার করে হলেও যদি আইনটি সংশোধন হয় এবং এটি যদি অ অপপ্রয়োগ বন্ধ হয় তাহলে এটলিস্ট একটা সান্ত্বনা পাওয়া যাবে। অ অবশ্যই রেজানুল হক, এই ধরনের আইনের প্রয়োজনীয়তা কেউই অস্বীকার করতে পারে না। আ কিন্তু যেটা হয় যে এই আইনটার মধ্যে অনেক কিছুই আছে যেটা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যার প্রয়োজন আছে। আপনি ভাবমূর্তি ক্ষুণ্ণতা বলতে কি বুঝাবেন? সেই বিষয়গুলি আসলে সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন এবং একই সঙ্গে আমরা আরেকটা জিনিসও জানতে চাই যে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে কেউ যদি দ্বিমত পোষণ করে সেই ক্ষেত্রে আসলে আদালতের কাছে গেলে সেইটা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে কিনা? পৃথিবীর অনেক দেশেই কিন্তু এগুলি আসলে আ ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। মামলা হয় এবং সেখানে আসলে কারাভোগের ব্যাপার থাকে না। দেখা যায় যে অর্থদণ্ড দিয়ে এই জিনিসগুলি কম্পেনসেট করার চেষ্টা করা হয়। আমরা একটু একটা বিরতিতে যাব। ফিরে এসে জানতে চাই যে যদি এটার সেই ধরনের পরিবর্তন করতে হয়, কোন, কোন বিষয়গুলি বিবেচনায় আনা প্রয়োজন হবে? আমরা একটা বিরতির পর ফিরে আসছি আপনার কাছে। রেজানুল হক, যেটি জানতে চাচ্ছিলাম যে এই আইনটির নানান ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে, কিছু সংশোধনের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে কোন বিষয়গুলি বিবেচনায় নেয়া উচিত? এবং আরেকটি যেটি যে স মত প্রকাশের ক্ষেত্রে কেউ যদি আহত হন সেটা আসলে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা হওয়া উচিত কিনা? অবশ্যই না। মত প্রকাশের স্বাধীনতার আ গ্যারান্টি সংবিধানে দেওয়া আছে। সুতরাং সেই স্বাধীনতা যিনি প্রয়োগ করবেন, সেই স্বাধীনতা ভোগ করলে তো সেটা ফৌজদারি অপরাধে পর্যায়ে পড়ার কথা না। সংবিধানই আমাকে বাক ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। এটি মৌলিক অধিকারের মধ্যে মৌলিক অধিকারের পর্যায়ে মানে আপনার আপনি আইন নিয়ে কাজ করেন, আপনি জানবেন যে মৌলিক যে বিষয়গুলি আছে সংবিধানে তার মধ্যে এটি একটি। সুতরাং এটি অবশ্যই ফৌজদারি দণ্ডবিধি বা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে না। আ দেখুন, সরকার মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে, "আমরা অবশ্যই সমালোচনাকে ওয়েলকাম করি। তা সমালোচনা না হলে আপনার ভুলগুলি কিভাবে আমরা বুঝতে পারব?" তো তাই যদি হয়, সমালোচনা সহ্য করার মানসিকতা না থাকলে কিন্তু সুশাসন হবে না। আপনি দেখেন যে দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা, যেটি আপনি একটু আগে বলছিলেন যে, বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করেন, বুদ্ধিজীবী সম্প্রদায় যারা, প্রগতিশীল অংশ দেশের যে শ্রেণী, লেখক, সংস্কৃতি কর্মী, বামপন্থী রাজনীতিবিদ, এই গোষ্ঠীর কিন্তু সমর্থন বরাবরই আওয়ামী লীগ পেয়ে আসছে। কারণ আওয়ামী লীগ বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে। আ আওয়ামী লীগ সংস্কৃতি মনা দল। আ আওয়ামী লীগ দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। সব মিলিয়ে এই অংশের সমর্থন সবসময় আওয়ামী লীগ পেয়েছে। কিন্তু আ কিছু, কিছু কাজ, এ তার মধ্যে এটি একটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং তার অপপ্রয়োগ। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই অংশ অ এই অংশ সরকারের
এই সমস্ত কার্যকলাপের কারণে কিন্তু আমি মাঝে মধ্যে দেখি বিরক্ত হয়। এবং অনেকে এটার যে ধরনের সমালোচনা করেন, সেটি আসলে আওয়ামী লীগের সেটি করা উচিত হয় নাই। এই সমর্থনটা তো আওয়ামী লীগের প্রয়োজন ছিল। আমি মনে করি যে এই আইনটি যারা স্টেক হোল্ডার, যেমন ধরেন সাংবাদিকরা একটা বড় অংশ, তারপরে লেখকরা, তাদের সঙ্গে বসে আবার রিভিউ করা উচিত। যেখানে আপত্তি সাংবাদিকরা ইতিমধ্যে দিয়েছেন, সেই বিষয়গুলি নতুন করে আবার তাদের সঙ্গে বসে তাদের মতামত নিয়ে এটলিস্ট একটা উদ্যোগ নেওয়া হোক। কতটুকু করা যাবে কি যাবে জানি না। কারণ অ্যা সরকারের মধ্যে একটা অংশ নিশ্চয়ই চায় যে কোনো সমালোচনা না হোক। সবকিছু তাদের মতো করে হোক। এরকম কোনো কেউ ভাবতে পারেন। স্টেক হোল্ডারদের সঙ্গে বসলে আমার মনে হয় যে বিষয়টা অনেকখানি সহজ হয়ে যায়। রেজানুল হক, আপনি যেটি বলছিলেন অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটাও এরকম। মুক্ত বুদ্ধির চর্চার সঙ্গে যারা আছেন তারা অনেকেই এইটা নিয়ে একটু সাফোকেটেড থাকেন যে এই সময়ে আ আ এম আওয়ামী লীগ এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেটা ঠিক তারা মেনে নিতে পারছেন না, এবং একই সঙ্গে আপনি যেটা বলছেন যে তারা হয়তো আওয়ামী লীগের কাছেই প্রত্যাশা করে যে তারা এই ধরনের কাজগুলি করবে না। ফলে সেই দিকটা বিবেচনায় নিয়ে আসা প্রয়োজন যারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। নিশ্চয়ই। গত পরশুদিন একটা অনুষ্ঠানে একজন এমপি, আওয়ামী লীগের একজন এমপি বলছিলেন যে সমাজে যদি আপনার সমালোচনার জায়গাটা না থাকে, সমাজে যদি কেউ মন খুলে কোথাও কথা বলতে না পারে, তাহলে তো এটা অন্ধকার যুগের সমতুল্য। তিনি একজন আওয়ামী লীগের এমপি হয়ে কথাটা বললেন। তো দ্যাটস ট্রু। আপনি সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। এর মধ্যে দিয়েই তো আপনি ভালোটা বেছে নিতে পারবেন। এবং কথা বলতে গেলে বিপদ হতে পারে, এরকম যদি কারো মাথার মধ্যে ঢোকে, সাংবাদিকরা লিখতে চাইলে সমস্যা হতে পারে। এরকম যদি সাংবাদিকদের মাথার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করে, তাহলে তো আপনি আ সেই আ আ অ সেই সাংবাদিকতাও পাবেন না, সেই সমালোচনাও পাবেন না। সরকার অলওয়েজ আ আপনার সমালোচনার শোনার জন্যে তৈরি থাকতে হবে এবং সমালোচনার থেকে যদি তাদের কারেকশন এর করার সুযোগ থাকে, সেই সুযোগটা নিতে হবে। এইভাবেই কিন্তু গুড গভর্নেন্স হয়। এবং প্রকৃত জনগণের সরকার যদি হয়, তাহলে জনগণের সরকারকে এইভাবে জনগণের সরকার এগিয়ে যায়। সেই বিষয়গুলি আমার মনে হয় যে আওয়ামী লীগ অনেক কিছু করেছে যেটা সমালোচনার যোগ্য। কিন্তু আ আশাবাদী হওয়ার জায়গাটাও কিন্তু এখনো আওয়ামী লীগের কাছেই। সুতরাং আ আওয়ামী লীগকে বিষয়টিগুলি পুনর্বিবেচনা করা উচিত বলে আমার কাছে মনে হয়। রিজানুল হক, অনেক সময় আমরা দেখি যে এই জিনিসগুলির সুবিধাও আ বিভিন্ন ক্ষেত্রের মানুষ নেয় এবং নিচ্ছে। আমরা যদি মোস্তাকের উদাহরণই দেখি যে তিনি যেই অভিযোগে আ আপ আটক ছিলেন, আ সময়টা যদি দেখেন যে এই সময়ে আমরা অল্প সাজা হয়েছে এরকম মানুষদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছি কারণ সময়টা খারাপ ছিল। এইরকম একটা সময়েও মুশতাক বিচারাধীন মামলায় দীর্ঘদিন জামিন পাননি। ফলে এখানে বোঝা যায় যে অন্য কোনো স্বার্থান্বেষীরাও এই জিনিসগুলি ব্যবহার করার চেষ্টা করেছেন। এটা শুধুমাত্র সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের জন্য হয়েছে এরকম মনে করবার কোনো কারণ দেখি না। আমি জানি না যে জামিন কেন পেলেন না? সে মে মাস থেকে বন্দী ছিলেন মোশতাক এবং তার সঙ্গে কার্টুনিস্ট কিশোর। এত বড় ঘটনার আ ব আরো বড় অপরাধের জন্যে জামিন হয়ে যায়। আরো অনেক বড় অপরাধের ক্ষেত্রে শাস্তি মাফ করা হয়। কিন্তু একজন নিরীহ লেখক তিনি তার কলম দিয়ে এমন কি করতে পারতেন যে এটার জন্যে এত ভয় পেয়ে গেলাম আমরা? আমি জানি না বিচারাধীন মানে বিচারপতি আদালতের ব্যাপার। এখানে কথা বলাটা কতটুকু যায়। যে একটা মানুষ তিনি ৬ বার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছিল। লেখক মোশতাকের জন্যে। তিনি এমন কোন ক অন এমন তো কোনো বড় দাগী সন্ত্রাসী না, কুখ্যাত কেউ না যে তিনি জামিন পেতে পারেন না। কেন তিনি পেলেন না সেটি আসলে জানি না। তবে আমার বিনীত অনুরোধ যে আদালত আ আ যেহেতু নিম্ন আদালতের ব্যাপার, এটা উচ্চ আদালতেরও নোটিশে নিশ্চয়ই আসছে জিনিসটা। এই বিষয়গুলি আ আদালত আ যারা পরিচালনা করেন তাদেরও সুদৃষ্টিতে আসবে বলে আশা করি। অবশ্যই রেজানুল হক, এটা অবশ্যই আদালতের ডিসক্রিশনের বিষয়, কিন্তু আদালতেরও জানা প্রয়োজন যে তাদের এই ডিসক্রিশন পাওয়ার যখন চর্চা হচ্ছে সেটি নিয়ে
মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, এইটার সন্দেহের ঊর্ধ্বে উঠে যাওয়ার দায়িত্বটা কিন্তু আদালতের। ফলে সেখানে অবশ্যই আমরা তাদেরকে জানাবো, এটা সমালোচনার কিছু না। আমরা মনে করি যে মানুষের ভিতরে যে এই প্রশ্ন আছে সেটা আদালতের জানা উচিত, যেন ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ করবার সময় তারা এই বিষয়গুলি বিবেচনায় নেন। রেজওয়ানুল হক রাজা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।